আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। গতকালকের মহান জাতীয় সংসদে আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ তিনি বেশ কিছু জোকার স্টাইলে বক্তব্য প্রদান করতে গিয়ে জনতার সাথে প্রতারণামূলক অনেক সংবাদ প্রচার করেছেন, যেগুলো জাতি জানলে অবাক হবেন যে তার এই বক্তব্যের মধ্যেই ফুটে ওঠে বর্তমান সরকার সংস্কার চায় কি চায় না, জুলাই সনদ চায় কি চায় না, নির্বাচনে আসার জন্য তারা কি পলিসি মেনটেন করে তারপরে এসেছেন, সেগুলো কিন্তু সংসদে দেয়া তার বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে। শুরুতেই আমি বলে নিয়ে যেতে চাই যে তিনি যে ভাষায় যেভাবে নারায়ে তাকবীরের স্লোগানটাকে অট্টহাসিমূলকভাবে সংসদে উপস্থাপন করে বাচনভঙ্গির পরিবর্তন করে শরীরের তার হাত পা নাচানাচি করে যেভাবে তিনি জাতিকে দেখালেন, এটার জন্য প্রথমেই আমি তীব্র নিন্দা জানাই। আমি জানতে চাই যে বাংলাদেশের কোন ব্যাংকটা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে অবৈধ পথে কেউ দখল করেছে, এর একটা দৃষ্টান্ত বাংলাদেশের কোনো জায়গা থেকে জনাব সালাউদ্দিন সাহেব উপস্থাপন করতে পারবেন কিনা। কিন্তু সংসদে তিনি বুঝাতে চাচ্ছেন যে গত 19 মাসে বা এই সরকারের আগের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সময়ে যা কিছু হয়তো নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে সেটাকে জায়েজ করে ফেলতো, সেটা করে ফেলতো, এরকম একটা ভঙ্গিমা প্রকাশ করতে গিয়ে উনি নারায়ে তাকবীরের সাথে উপহাস করেছেন। আমি মনে করি এটা তার ভিতরের কোনো একটা জায়গা থেকেই তিনি যেটা বিলিভ করেন, আর যেই শিলং থেকে এসেছেন, শিলংয়ের ট্রেনিং এর অংশ ছাড়া এটা বলতে পারে না। রাজনৈতিক ভাষা থাকতে পারে, আপনি প্রতিবাদ করতে পারেন, আপনি ব্যাংক দখলের ইতিহাস বর্ণনা করতে এভিডেন্স সহকারে পারলে আপনি বর্ণনা করেন। আমি তো ইসলামী ব্যাংকের উপরে রিসার্চ করে বেশ কয়েকটা টকশো লাইভ করেছি, কখন আওয়ামী লীগ কোন আমলে কিভাবে দখল করেছে, কোন সময় এই ব্যাংকের মালিকদেরকে ডেকে নিয়ে তারপরে সেখান থেকে মুসলেখা দিয়ে তাদের চেয়ারম্যান এমডি সব সরিয়ে দিয়েছে, সেখানে তাদের কি বলে ওটাকে যে শেয়ার, সেগুলোকে বিক্রি করতে বাধ্য করেছে। এগুলো তো ইতিহাস। কিন্তু এরকম একটা ইতিহাস আপনার নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে কেউ করেছে, এর এভিডেন্স না দেখতে পেরে, না দিয়ে আপনি সংসদে গিয়ে নারায়ে তাকবীরের স্লোগানটাকে হালকাভাবে উপস্থাপন করলেন, আমি এটার তীব্র নিন্দা জানাই। গতকালকের আমাদের জনাব সালাউদ্দিন সাহেব সংস্কার প্রশ্নে, জুলাই সনদ প্রশ্নে, তারপরে বাংলাদেশের এই যে নির্বাচনের প্রাক্কালে যে সংস্কার কমিশনের মিটিং, সেই প্রশ্নের কিছু বক্তব্য উপস্থাপন করতে গিয়ে নিজের বক্তৃতায় বলছেন তিনি একজন প্রতারক। কিভাবে? তিনি বলছেন আমরা একটা নির্বাচন চাই, এই নির্বাচনের জন্য আমাদের কাছে মনে হয়েছে সরকার একটা সংস্কার চায়, সরকার একটা বিভিন্ন ধরনের সামনে বিভিন্ন জিনিস উপস্থাপন করছে, জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়, তারপরে গণভোট করতে চায়, আমরা এগুলো থেকে যদি বাহিরে থাকতাম তাহলে নির্বাচন আদায় করতে পারতাম না, তাই কৌশলের অংশ হিসেবে আমরা এটা হৃদয়ে লালন করে না, নিজেরা এটা বিশ্বাস করে না আদতে যে সংস্কার দরকার। আরেকটা ছেঁচাগুতা খাওয়া ছাড়া, আরেকটা সেই কঠিন পরিস্থিতি আসা ছাড়া আমার মনে হয় এদের আর হুঁশ ফেরবে না। গত 17 বছরের যে জুলুম, অত্যাচার, নির্যাতন, সেগুলোতে আমার মনে হয় এখন পর্যন্ত সালাউদ্দিন সাহেবদের কোনো ক্ষতিই হয়নি, ঘুম ভাঙে নাই। আমরা সংস্কারটা চাচ্ছি, এটা তো মামু বাড়ির আবদার, তাই না? সংস্কার, জুলাই সনদ, এগুলো তো বাংলাদেশের জনগণ চাচ্ছে, এটা কথার কথা, তাই না? মোটেই না। বাংলাদেশের মানুষের সকল রাজনৈতিক দলের সেফটি সিকিউরিটির জন্যই এই সংস্কার প্রয়োজন, জুলাই সনদ প্রয়োজন, যাতে করে কোনো সরকার ফেসিবাদের রূপ না নিতে পারে। আর উনি এটাকে বলছে নির্বাচনটা কলা কৌশল হিসেবে করার জন্য আমরা এই জিনিসগুলোতে ওই সর্বশেষ সব মতামতের ভিত্তিতে জুলাই সনদে এসে আমরা ঠেকেছি। তার আপনি জুলাই সনদটা লালন করেন না। আর এই যে করেন না, এটা তো প্রত্যেক স্টেপ বাই স্টেপ বাংলাদেশের জনগণ দেখেছে। জুলাই সনদ নিয়ে যখন ক্যাম্পেইন হয়, যে এই গণভোটের জন্য ক্যাম্পেইন, আপনারা ক্যাম্পেইনের পক্ষে কোথাও কোনো ক্যাম্পেইন করেন নাই, বরং নেগেটিভ ক্যাম্পেইন করেছেন। যখন দেখেছেন যে বাংলাদেশের জনগণ জুলাই সনদও চায়, আপনাদেরকেও হয়তো ভোট দিতে চায়, তখন আপনারা কি করলেন? এই জুলাই সনদের পক্ষে, গণভোটের পক্ষে একটা জায়গায় জনাব তারেক রহমান সাহেব বক্তব্য দিয়ে বললেন যে হায়ের পক্ষে অবস্থান নেন। কিন্তু আপনার নির্বাচনের পরের দিনই গিয়ে আপনি হায়ের পক্ষে অবস্থান না দিয়ে সংবিধানের দোহাই দেওয়া শুরু করলেন। সংবিধানের দোহাই দিতে গিয়ে আপনি সেই সংস্কার পরিষদের যে শপথ নেবেন 2টা, সেটা নিলেন না। আপনি নির্বাচন বলছেন ইঞ্জিনিয়ারিং হয় নাই, তাহলে ইঞ্জিনিয়ারিং হয় নাই, আপনার যেটা সংসদে ঢুকতে লেগেছে ওই ভোটটাকে হালাল মনে করেন, আর যেটা আপনার কি বলে এই গণভোট, সেটাকে আপনি হারাম মনে করেন। আপনি সেটার শপথ সেটার গণভোট হওয়ার পরেও 70% প্রায় মানুষ ভোট দেওয়ার পরেও সেটাকে আপনি অবজ্ঞা করছেন। এই তো আপনাদের চরিত্র। এরকম চরিত্র দিয়ে আজকের এই বাংলাদেশের সত্যিকার যে মানুষের যে মূল্যায়ন, সেটা হবে না। বাংলাদেশের মানুষের এই জায়গাটায় গণভোটে আপনি কষ্ট পাবেন কেন? জুলাই সনদে আপনি কষ্ট পাবেন কেন? আপনি কি আওয়ামী লীগ? আপনি কি ফেসিবাদের সেই দোষক? আপনি কেন কষ্ট পাবেন? আপনি তো জুলাই যোদ্ধা, আপনি তো আন্দোলন করেছেন, আপনি তো সংগ্রাম করেছেন। বাংলাদেশের নির্যাতিত রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি অন্যতম একটি দল। ভয়ের কি আছে?
আপনি তো বরং বিচার বিভাগ স্বাধীন হওয়ার পক্ষে কথা বলবেন, আপনি তো বরং আইন শৃঙ্খলা বাহিনীর উন্নতি হওয়ার জন্য কথা বলবেন, গুমের বিরুদ্ধে আপনি কথা বলবেন, আপনি তো কথা বলবেন বারবার এরকম প্রধানমন্ত্রী থাকবে না সেটার পক্ষে, আপনি তো কথা বলবেন যে আজকের এই জুলাই সনদের ভিত্তিতে বিচার ব্যবস্থা থেকে শুরু করে সবকিছুর বাস্তবায়ন হবে, নির্বাচন কমিশন থেকে শুরু করে সবকিছু ঢেলে সাজানো হবে, আপনি তো এটার পক্ষে থাকবেন। আপনি তো বাংলাদেশের উচ্চ কক্ষ নিম্ন কক্ষের পক্ষে থাকবেন, কারণ এই দেশটা কারো কাছে বিক্রি করতে আমরা চাই না। কিন্তু আপনি সেটা থাকবেন না, কারণ আপনার মাথায় ভূত চেপেছে। আর ভূত চাপে নয়, ভূত চাপিয়ে দেওয়া হয়েছে। ওই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আগেই আপনাকে ভূত চাপিয়ে দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, সে কারণে আজকের এই ব্যক্তিদের সংসদের বক্তব্যের পরে এখন তাহলে বাংলাদেশের জনগণের উপায়টা কি? আসলে উপায় নাই। অনেকে সংস্কার চেয়েছেন, সংস্কারের পক্ষে ভোট দিয়েছেন প্রায় 70% মানুষ। ওই সংস্কারের পক্ষে যারা ভোট দিয়েছে তার মধ্যে থেকে কিছু কিছু লোক হয়তো বিএনপিকে ভোট দেন নাই, কিন্তু 50% মানুষ যারা ভোট দিয়েছেন বা নিয়েছেন হোটেভার, এই যে 51% 50% হয়েছে, দিয়েছেন তো, তাদের কপালে গুড়ে বালি। কিছু করার নাই, শুধু একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি নিশ্চিত হয়ে গেলেন যে আপনি যে গণভোটের জন্য রায় দিয়েছেন, পাশাপাশি বিএনপিকেও চয়েস করেছেন সরকারের জন্য, আপনার গণভোটের রায়টা আপনার পছন্দের সরকারি অপছন্দ করে ছুঁড়ে ফেলে দিচ্ছে, এটা আপনি নিশ্চিত হয়ে গেলেন। আপনি গণভোটে ভোট দিয়েছেন আর আপনার পছন্দের সরকারকেও ভোট দিয়েছেন, সো পছন্দের সরকার ওই গণভোটটার আপনার ভোটের মূল্যায়নটা প্রথম দিনই করলো না এবং অট্টহাসি করছে, সংসদে বসে করছে, ভিতরে করছে, বাইরে করছে এবং সংবিধানের দোহাই দিচ্ছে। যেই একটু বিপদে পড়ে দেখে বিরোধী দল মিছিল করে, মিটিং করে, এই আবার বলে আমরা সব করবো সংস্কার বা কমা অক্ষর সব আমরা করতে রাজি আছি। আবার যেই একটু শক্তিশালী ভাব আসে, এই আবার করে। এখনো যতটুকু নরম, আমি বাংলাদেশের জনগণকে হুঁশিয়ার করে বলতে চাই, এরা হচ্ছে ওই যে ভক্তের কি জানি একটা শব্দ আছে না, সেরকম। মানে আপনার এখন বর্তমানে একটু বিপদগ্রস্ত আছে, দেখা যাচ্ছে তেল নাই, পেট্রোল নাই, এটা নাই, সেটা নাই, আন্দোলন হোক, সংগ্রাম হোক, এগুলো চায় না। এখন আপনার কাছে হয়তো মাঝে মাঝে কিছু সফট মাইন্ডেড কথাবার্তা বলবেন, কিন্তু যখন একটু শক্ত হয়ে দাঁড়িয়ে যাবে আপনার ঘেড়ি ভেঙে চুরে চুরমার করে ফেলবে। নিশ্চিত থাকেন, যাদের হৃদয়ের ভিতরে এই ধরনের একটি সংস্কার নাই। এত সুন্দর একটি জুলাইয়ের পরবর্তী বাংলাদেশ আমরা দেখলাম, যে বাংলাদেশের সকল নাগরিকরা ঐক্যবদ্ধ হলো। এমনকি আমার অঞ্চলের বিভিন্ন আওয়ামী লীগের মানুষদেরকে আমি দেখেছি, যারা সাধারণ নাগরিক, তারা জুলাই সনদের পক্ষে মন্তব্য করেছেন যে না ভাই, আর চাই না ফেসিবাদ, আমরা যা হয়েছে হয়েছে, একটু ভালো দেশ চাই। তো সেই ভালো দেশটা আপনার অপছন্দ হয়ে গেল। সে কারণেই বলছি, আপনাদের অপশন একটা, যদি আগামী নির্বাচন আসে, ওই নির্বাচনে ভোটটা আপনি কোন দিকে দেবেন সেইটা, আর না হয় আপনি যে কে ভোট দিয়েছেন, দেওয়ার পরে আপনি এখন এই যে মানে খুব কষ্ট পাচ্ছেন, কোনো লাভ নেই। কারণ আমার কাছে মনে হচ্ছে এই সরকার জুলাই সনদকে অবজ্ঞা করলে, জুলাইয়ের এই গণভোটকে অবজ্ঞা করলে, সে সেখান থেকে কোনো কিছুই মানবে না। মন মাতলবি কিছু কাজ করবে, যেমন কিছু করবে না তা না, কিছু করবে, কিন্তু এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করবে, এটাকে মানুষের কাছে কি বলে এস্টাবলিশ করার চেষ্টা করবে যে এই জিনিসটা শুধু আমাদের দলীয় সংস্কার, আমরা চেয়েছিলাম সেটাই করছি, তোমাদের জুলাই সনদটা এগুলো আমরা মানি না। তাদের ভিতরে একটা ইগো কাজ করছে। ইগোটা কি জানেন? বাচ্চা বাচ্চা ছেলেরা কিসের সংস্কার, ওরা আমাদের নাক টাং মানে কান টান টেনে আমাদেরকে সংস্কার কমিশনে বসিয়েছে, আমাদেরকে চেপে ধরে বিভিন্ন কথা বলতে বাধ্য করেছে, ওদের কথা এখন দেখা যাক কি করা যায়। ওরা সেই আত্মহামিকায় ভুগছে এই সালাউদ্দিন সাহেবরা। সে কারণে জুলাইয়ের সেই সময়ের জুলাই যোদ্ধাদেরকে মূল্যায়ন করতে পারছে না, তাদেরকে অবজ্ঞা করছে। প্রিয় ভাইরা, অতএব বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি বিএনপির এই মেজরিটি সরকার গঠন করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা সরকার গঠন করেছেন, খারাপ না, কিন্তু আহাম্মক যারা, তারাই শুধুমাত্র এই সংস্কারের বিরুদ্ধে থাকবে, কারণ এটা আপনার গলার কাটা হয়ে দাঁড়াবে। আপনি নিশ্চিত থাকেন, আপনার পতনের পরে আপনি হাহাকার করবেন, আরে একটু সুযোগ যদি পেতাম, একটু যদি সংস্কার করতে পারতাম, একটু যদি আইন ঠিক রাখতে পারতাম, তাহলে আমার উপরেও তো ইনসাফ হতো। কারণ আপনি আপনার আইন অনুযায়ী যদি এগুলো এখন করে না যেতে পারেন, যখন আপনার উপরে বেআইনি কোনো চর্চা হবে, তখন আপনি কান্দা ছাড়া কোনো গতি থাকবে না। এটা বিএনপির জন্য চরম মস্ত বড় ভুলের পথে যাবেন। মনে রাখবেন, বাংলাদেশ বারবার ফ্যাসিবাদের পথে যাবে না, যাইতে দিবে না, এই ইয়াং জেনারেশন যেতে দিবে না। এটাকে অনুভব করে আপনাকে পথ চলতে হবে, কিন্তু আপনি সেটা পাচ্ছেন না, সেটা আপনি করছেন না। অতএব আমাদের সবাইকে উচিত এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমাদের সবাইকে কাজ করা এবং ফ্যাসিবাদের যে মানে বাংলাদেশের যে ট্রেডিশন এখনো চলমান, এই ফ্যাসিবাদ মুক্ত হতে আমাদেরকে গণভোট, জুলাই সনদ বাস্তবায়নে সোচ্চার হওয়া এবং সরকারকে উদাত্ত আহ্বান জানাই, ভদ্রভাবে ভালোভাবে এই জিনিসগুলো মেনে নিলে আপনারা বাংলাদেশে টিকে থাকবেন। কম ভোট পাবেন, বেশি ভোট পাবেন, সমস্যা কি? একবার সরকারি দলে আসবেন, একবার বিরোধী দল হবেন, সমস্যা কোথায়? কিন্তু থাকেন, কিন্তু এমন না হোক যে 350-500 মামলা নিয়ে জেলের মধ্যে থাকবেন, তখন আবার বলবেন আহারে বিচার বিভাগ স্বাধীন না কেন। আরে বিচার বিভাগ স্বাধীন না কেন? কয়েকদিন আগে রিফাত সাহেব, আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তিনি যখন এই উদ্বোধন করলেন স্বাধীন বিচার সচিবালয়, তখন সেটাকে আপনারা এখন এটাকে স্বাধীনতাবাদ দিয়ে দিচ্ছেন। তারপরে আবার কামনা করবেন বিচার স্বাধীন না কেন? হবে না। জেলে যাওয়ার পরে কামনা করবেন আমাকে জেলে নেয় কেন? আপনি এখন সংস্কার করার দায়িত্ব এখন করেন না কেন?
একটা আইন কানুন এই জিনিসগুলোকে অবজ্ঞা করলে এই দেশটার কপালে মুসিবত আছে। তবে একটা জিনিস আমার মনে হয়েছে, বাংলাদেশের মানুষ তো প্রত্যেকটি দলকে টেস্ট করা শেষ। আওয়ামী লীগকে টেস্ট করা শেষ হয়েছে ১/১১ সেই পট পরিবর্তনের পর থেকে, কোনো কিছুই আমলে যেহেতু নিতে পারে নাই, তাদের ধ্বংস কিন্তু হয়ে গিয়েছে। ঠিক বিএনপিকে হয়তো জনগণ মনে করেছিল 17 বছরের নির্যাতনের নিপীড়নের শিকার, টেস্ট করে দেখি, টেস্ট করা শেষ। এখনো সময় আছে, যদি টেস্টটাকে সাকসেসফুলি আপনাদের ঘরে নিতে চান তাহলে ভালো কাজ করুন, আর যদি সেটা না করেন ধরা খাওয়ার পরে লাভ নাই। আর এই যে ফেসবুক বিভিন্ন জায়গায় দেখেন না, এখন কিন্তু যারা পতিত বিভিন্ন কারণে, যারা দেশ থেকে পালিয়েছে অন্যায়ভাবে, তারাই বিএনপি সেজে কিন্তু আপনাদের ভিতরে আপনাদের মিডিয়া কন্ট্রোল করছে, আপনারা বুঝতেছেন না। আমি তো জানি, আমি মিডিয়ায় কাজ করি, আমি দীর্ঘদিন পর্যন্ত টক শো অনলাইনের সাথে, কারা কোথায় আইডি দেখবেন ব্লক, বিএনপির কোনো আইডি কি ব্লক থাকার কথা? দেখবেন যে ফেস ব্লক, দেখবেন যে আইডিতে মাত্র 60 জন 30 জন 5 জন এরা আসে কমেন্টস করতে, তার মানে এরা ছাত্রদল যুবদল বিএনপির কেউ না। এই মানুষগুলো হচ্ছে আপনাদের সেজে, আপনাদের একটা ছবি লাগিয়ে আপনাদেরকে উৎসাহ দিচ্ছে, মনে হচ্ছে যেন কমেন্টস ভর্তি বিএনপির পক্ষে